আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি জয়নব রেখা, সহকারী অধ্যাপক, উদ্ভিদবিদ্যা বিভাগ, সরকারি নজরুল কলেজ, ত্রিশাল, ময়মনসিংহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা করোনা সিচুয়েশনের জন্য অনেকদিন ক্লাস থেকে দূরে থেকেছি। সরকার শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে অনলাইন ক্লাস নেওয়ার উদ্যোগ নিয়েছে। আজকে আমি অনলাইন ক্লাস নিয়ে তোমাদের কাছে উপস্থিত হয়েছি। আশা করি তোমরা এই সিচুয়েশনে সবাই ভালো আছো, সুস্থ আছো, এই কামনা করেই আমি আজকে আমার ক্লাস শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি ডিগ্রি প্রথম বর্ষ স্টুডেন্টদের জন্য দ্বিতীয় অধ্যায় আলোচনা করব। এর আগে আমরা ক্লাসে প্রথম অধ্যায় শেষ করেছি। আজকে তোমাদের বিষয় হচ্ছে প্রিয়ন। দ্বিতীয় অধ্যায়ে প্রিয়ন, ভিরিয়ডস, রিকেটশিয়া এবং মাইক্রোপ্লাজমা আছে। আজকে আমরা প্রিয়ন এবং ভিরিয়ডসটা শেষ করার চেষ্টা করব। আমরা ইন্টারমিডিয়েটে প্রিয়ন এবং ভিরিয়ডসের সংজ্ঞা জেনেছি। আজকে আমরা ডিগ্রিতে প্রিয়নের মোটামুটি বিস্তারিত আলোচনা করব। প্রথমে শুরু করা যাক প্রিয়ন। প্রিয়ন শুধুমাত্র প্রোটিন অণু দ্বারা গঠিত, যা ভাইরাস এবং ভিরিয়ডস হতে আলাদা এক ধরনের অতি আণুবীক্ষণিক পশু পাখি এবং মানুষের সংক্রামক সত্তাকে প্রিয়ন নামে অভিহিত করা হয়। আমেরিকান স্নায়ুবিজ্ঞানী স্ট্যানলে বি ক্রুসিনার স্বতন্ত্র এবং সংক্রামক সত্তাটিকে প্রিয়ন নামকরণ করেছেন। এই যে আমরা প্রিয়নটা জানি, সেই প্রিয়নটা হচ্ছে ভাইরাস থেকে আলাদা। এরা কোষের জিনোমে ঢুকে নতুন প্রিয়ন তৈরি করতে পারে। এরা মানুষ সহ গরু এবং ভেড়ার রোগ সৃষ্টি করতে সক্ষম। এটা হচ্ছে প্রিয়নের একটা সাধারণ ধারণা। এরপর হচ্ছে প্রিয়নের আবিষ্কার। প্রিয়নের আবিষ্কার ইতিহাসে যে কজন বিজ্ঞানী নিরলসভাবে কাজ করে গেছেন ও অবদান রেখে গেছেন, তারা হলেন তিনজন বিজ্ঞানীর কথা এখানে বলা হয়েছে। চিকিৎসা বিজ্ঞানী ডক্টর ডি কার্লেটন গাজডুসেক। 2 নম্বর হচ্ছে চিকিৎসা বিজ্ঞানী উইলিয়াম হ্যাডলু। 3 নম্বর প্রাণ রসায়নবিদ স্ট্যানলি বি ক্রুসিনার। কিন্তু এই তিনজনের মধ্যে মূলত প্রিয়ন আবিষ্কার করেছেন এস বি ক্রুসিনার। উনি 1982 ও 1947 সালে প্রিয়ন আবিষ্কারের জন্য ক্রুসিনার নোবেল পুরস্কার পান। (1957 সালে প্রিয়ন আবিষ্কারের সূচনা বছর। ওই বছর গাজডুসেক নিউগিনি ভ্রমণকারী, নিউগিনি একটা দেশের নাম, সেখানে তিনি ভ্রমণ করেছেন। ওখানে দ্বীপের স্থানীয় ডাক্তারদের নিকট হতে জানতে পারেন যে উক্ত দ্বীপের দুর্গম অঞ্চলের উপজাতিরা অর্ধেক, বিশেষ করে নারী এবং পুরুষ, মারা যাচ্ছে অজ্ঞাত এবং রহস্যজনক এক রোগে। এই রোগীদের মধ্যে কিছু লক্ষণ দেখা গিয়েছিল। যেমন প্রাথমিক লক্ষণটা হচ্ছে শরীরের অনিচ্ছাকৃত ঝাঁকুনি, শরীর ক্রমশ দুর্বল হতে থাকা, মস্তিষ্কের বিকৃত ঘটে এবং শেষ দিকে সব রোগীর মৃত্যু নিশ্চিত। এবং এই যে ওই রোগটার নাম ওইখানে ছিল কুরু রোগ। এবং বিভিন্ন আচার অনুষ্ঠানে পূর্বপুরুষের প্রতি শ্রদ্ধা স্বরূপ কুরু রোগের মৃত পূর্বপুরুষদের দেহের অংশ, বিশেষ করে মস্তিষ্ক, তারা খাদ্য হিসাবে গ্রহণ করত এবং এই গ্রহণ করার ফলে এই রোগ বিস্তার লাভ করত। প্রিয়ন বেশ কিছু স্নায়বিক রোগ সৃষ্টির জন্য দায়ী, যেমন মানুষের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের কুরু রোগ, গরুর ম্যাড কাউ, ভেড়ার ইঁদুরের স্ক্যাপি ইত্যাদি রোগ সৃষ্টি করে। রোগের নাম ছিল কুরু এবং বিভিন্ন আচার অনুষ্ঠানে পূর্বপুরুষের প্রতি শ্রদ্ধাস্বরূপ কুরু রোগে সদ্য মৃত পূর্বপুরুষদের দেহের অংশ, বিশেষ করে মস্তিষ্ক, তারা খাদ্য হিসেবে গ্রহণ করত এবং এই গ্রহণ করার ফলে তারা এই রোগটা বিস্তার লাভ করত। ওই একই বছর 1957 সালে পশু
রোগ জীবাণুবিদ উইলিয়াম হ্যাডলো ছাগল এবং ভেড়ার স্নায়ুরোগ স্ক্যাপি নিয়ে গবেষণা করেন। ওই সময় তিনি গাছ ডোসেক এর তৈরি পুরো রোগাক্রান্ত মৃতে নিউরোপ্যাথোলজিক্যাল নমুনার সন্ধানে ভেড়া ছাগলের মস্তিষ্কের অস্বাভাবিকতার মধ্যে যথেষ্ট সাদৃশ্য লক্ষ্য করেন এবং এই রোগ সম্পর্কে 200 বছরের ধারণা ছিল এবং স্ক্যাপি নামে প্রচলিত ছিল। এই যে স্ক্যাপির যে আবিধানিক একটা অর্থ, সেটা হচ্ছে মসৃণ করা। এবং এই যে আক্রান্ত পশুদের মধ্যে যে রোগগুলি দেখা দিয়েছিল, সেই রোগগুলির কিছু লক্ষণ আছে। লক্ষণের মধ্যে হচ্ছে 1 নম্বর হচ্ছে শক্ত প্রাচীর এবং দেয়ালের সাথে শরীর ঘর্ষণ করত, চলাফেরার মধ্যে ভারসাম্যহীনতা দেখা দিত, দেহের পশম উঠে ত্বক মসৃণ হয়ে যেত। প্রিয়ন সম্বন্ধে আমরা মোটামুটি একটা ধারণা নিলাম এবং এর আবিষ্কার সম্বন্ধে মোটামুটি আমরা একটা ধারণা পেয়েছি। এখন আমরা পড়ব প্রিয়নের বৈশিষ্ট্য। ভাইরাস থেকে 100 ভাগ ছোট, নিউক্লিক অ্যাসিড বিহীন এবং শুধুমাত্র প্রোটিন অণু দ্বারা গঠিত অতি আণবিক ক্ষণিক সত্তা, যা শুধুমাত্র প্রাণী দেহে রোগ সৃষ্টি করে, তাকে প্রিয়ন বলে। এটা আমরা জেনেছি সংজ্ঞাটা কাকে বলে। এখন হচ্ছে বৈশিষ্ট্য। প্রিয়ন শুধুমাত্র প্রোটিন অণু দ্বারা গঠিত। একটি প্রিয়ন কণা 250টি অ্যামাইনো অ্যাসিড সমন্বয়ে গঠিত। প্রিয়ন শুধুমাত্র হাইড্রোফোবিক প্রোটিন দ্বারা গঠিত বলে এটাকে পিআরপি বলা হয়। তারপর হচ্ছে বহু সংখ্যক, অর্থাৎ 1000 পিআরপি অণু প্রিয়ন দণ্ডে সাজানো থাকে। 5 নম্বর হচ্ছে প্রিয়ন দণ্ডের প্রস্থ 10 থেকে 20 ন্যানোমিটার এবং দৈর্ঘ্য 100 থেকে 200 ন্যানোমিটার। এই যে আমরা প্রিয়ন পড়লাম, সেটার আণবিক ওজন হচ্ছে 27,000 থেকে 30,000 ডাল্টন। এটা হচ্ছে প্রিয়নের বৈশিষ্ট্য। আরও অনেক বৈশিষ্ট্য আছে, তোমরা বইয়ে পড়ে নিবে। পরীক্ষায় অন্তত 5টা বৈশিষ্ট্য, কমপক্ষে 5টা বৈশিষ্ট্য তোমরা লিখবে। এখন আমরা পড়ব প্রিয়নের গঠন, স্ট্রাকচার অফ প্রিয়ন। প্রিয়নের স্বরূপ এবং প্রতিরূপ এখনও সঠিকভাবে জানা যায়নি। কিছু কিছু গবেষক প্রিয়নের উপস্থিতি, স্থানান্তর এবং রোগ সৃষ্টি নিয়ে সন্দেহ পোষণ করেছেন এবং এরই মধ্যে এই যে প্রিয়নের গঠন, এটা 2টা পদ্ধতিতে করা হয়। একটা হচ্ছে তোমরা আগেও পড়েছ, ভৌত গঠন এবং রাসায়নিক গঠন। তাহলে আমরা আজকে ভৌত গঠন শুরু করি। ভৌত গঠনের মধ্যে প্রিয়নের কোনো কোষ প্রাচীর নেই, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে প্রিয়নের কোনো কোষীয় সংগঠনও নেই। 3 নাম্বার, ভাইরাস হতে অনেক ছোট, প্রায় 100 ভাগের 1 ভাগ। 4, প্রিয়নের আণবিক ওজন 27,000 থেকে 30,000 ডাল্টন। 5, ধারণা করা হয় প্রিয়নের মোট আয়তন মাত্র 27 ন্যানোমিটার, যা সেলুলোজ পর্দা দিয়ে ছাঁকা যায়। এ হচ্ছে ভৌত গঠন। এরপর আমরা আসি রাসায়নিক গঠন। রাসায়নিক গঠনের মধ্যে 1 নম্বর হচ্ছে প্রিয়নের কোনো নিউক্লিক অ্যাসিড এই পর্যন্ত আবিষ্কৃত হয়নি। 2, প্রতিটি প্রিয়ন কণা 250টি অ্যামাইনো অ্যাসিডের সমন্বয়ে গঠিত। রাসায়নিকভাবে প্রিয়ন শুধু প্রোটিন কণা দ্বারা গঠিত। 4, প্রিয়নের দেহ গঠনকারী প্রোটিনটি হাইড্রোফোবিক, পানি বিদ্বেষী। হাইড্রোফোবিক প্রোটিনকে পিআরপি বলা হয়। প্রিয়ন দণ্ড এর দৈর্ঘ্য 100 থেকে 200 ন্যানোমিটার এবং প্রস্থ 10 থেকে 20 ন্যানোমিটার। এখানে একটা চিত্র দেওয়া আছে। এই যে চিত্রটা, যেগুলো হচ্ছে প্রোটিন কণা, তোমরা বই থেকে দেখে নিও যে নিচেগুলো হচ্ছে প্রোটিন কণা এবং এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ। দৈর্ঘ্যটা আমরা কি বলেছি, 100 থেকে 200 ন্যানোমিটার এবং প্রস্থটা হচ্ছে 10 থেকে 20 ন্যানোমিটার। আর আমরা বলেছি যে প্রিয়নের দেহ গঠনকারী যে প্রোটিনটি থাকে, সেটা হচ্ছে পানি বিদ্বেষী
এবং হাইড্রোফোবিক যে একটা প্রোটিনটা আছে সেটাকে বলা হয় পিয়ার। আমরা প্রিয়ন সম্বন্ধে মোটামুটি জানলাম। এর মধ্যে কি কি জানলাম আজকে আমরা? প্রিয়ন কাকে বলে, প্রিয়নের আবিষ্কার, প্রিয়নের বৈশিষ্ট্য, প্রিয়নের গঠন। প্রিয়নের গঠন জানলাম। প্রিয়ন গঠনের মধ্যে আমরা দুইটা পড়লাম, একটা হচ্ছে ভৌত গঠন আর একটা হচ্ছে রাসায়নিক গঠন। ভৌত গঠন এবং রাসায়নিক গঠন আমরা আগেও পড়েছি, এখন আমরা শিখলাম। এরপরে আমরা প্রিয়নের একটা কাল্পনিক চিত্র দিয়েছি, সেই কাল্পনিক চিত্রটা এখানে চিত্র আছে, বইয়ের মধ্যে চিত্র আছে, তোমরা খুব ভালো করে দেখে দিও। এরপর আমরা পড়ব প্রিয়নের অর্থনৈতিক গুরুত্ব। আমরা জানি অর্থনৈতিক গুরুত্ব, যে কোনো প্রাণীর অর্থনৈতিক গুরুত্ব হচ্ছে দুইটা মিলে হয়, একটা হচ্ছে উপকারী দিক এবং অপকারী দিক। কিন্তু আমরা যে প্রিয়ন পড়লাম, সেই প্রিয়নের কি আমরা জানি যে এটা একটা আণুবীক্ষণিক, অতি আণুবীক্ষণিক সংক্রামক সত্তা, এবং এইটার কোনো উপকারী দিক এখন পর্যন্ত আবিষ্কৃত হয়নি। এবং এই প্রিয়ন বিভিন্ন প্রাণীসহ মানবদেহে এরা মারাত্মক রোগ সৃষ্টি করে, যার চূড়ান্ত পরিণতি হচ্ছে মৃত্যু। প্রিয়ন উদ্ভিদে কোনো রোগ সৃষ্টি করে কিনা এই পর্যন্ত জানা যায়নি। এবং এইখানে যেহেতু উদ্ভিদের রোগ সৃষ্টি করেনি এবং প্রিয়নের উপকারী কোনো দিকও নাই, এই যে প্রাণীদের যে বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি করে, আমরা এই রোগগুলির মধ্যে কতগুলি রোগ হচ্ছে, মানুষের হচ্ছে কুরু, এবং মানুষের মারাত্মক অনিদ্রা রোগ। গরুর তৈরি করে হচ্ছে ম্যাড কাউ, ভেড়ার স্ক্র্যাপি রোগ, শিম্পাঞ্জি কুরু। এখন আমরা একটু সংক্ষিপ্ত আলোচনা করি মানুষের কুরু রোগ কি, দু একটা রোগ সম্বন্ধে আলোচনা করি। এই যে কুরু রোগটা বললাম মানুষের রোগ, এটা একটা স্নায়বিক রোগ। প্রিয়ন নামক অতি আণুবীক্ষণিক ভিন্ন প্রকৃতির প্রোটিন জাতীয় সংক্রামক কণা দ্বারা এই রোগটা সৃষ্টি হয়। এবং এই যে স্নায়বিক রোগের জন্য, এইটার জন্য স্নায়বিক বৈকল্য ঘটে, এবং শুধুমাত্র নিউগিনির অধিবাসীদের মধ্যে এটা দেখা যেত। এবং এই রোগের প্রাদুর্ভাব সম্বন্ধে আমরা জেনেছি। এবং এই যে কুরু রোগটা হয় সেটার লক্ষণটা কী? লক্ষণটা হচ্ছে, প্রথমে হচ্ছে এক ধরনের জ্বর হয়, সেই জ্বরটার নাম হচ্ছে ভালুক জ্বর অথবা ছলনাপূর্ণ জ্বর। এবং এই রোগটা যখন হবে তখন ঝাঁকুনি এবং কম্পন দিয়ে এবং মাংসপেশির খিচুড়ি দেখা দিবে। রোগীর দেহ ভীষণ দুর্বল হয়ে যাবে এবং রোগীর কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র ধ্বংস হবে, এবং ফলে একদম উদ্ভ্রান্ত বা মতভ্রম ঘটবে, এবং সবশেষে মৃত্যু হবে। এবং পোস্টমর্টম রোগীর মস্তিষ্কে স্পঞ্জের মতো ছিদ্র দেখা দিবে। তাহলে আমরা এই কুরু রোগ যখন হয় মানুষের মধ্যে এই রোগগুলি দেখা দিবে। এখন এটা লক্ষণ জানলাম, এরপর জানতে হবে চিকিৎসাটা কি। এই যে কুরু রোগ মানুষের হয়, সেই রোগের চিকিৎসা এখন পর্যন্ত আবিষ্কৃত হয়নি, এবং এটা এই রোগের প্রতিরোধের জন্য কোনো টিকাও এই পর্যন্ত আবিষ্কৃত হয়নি। এটা হচ্ছে মানুষের কুরু রোগ। এরপর আরেকটা জানি আমরা হচ্ছে গরু মহিষের ম্যাড কাউ রোগ বা পাগলা রোগ। ম্যাড কাউ রোগ মানে পাগলা রোগ। এই রোগটা 1986 খ্রিস্টাব্দে সর্বপ্রথম জানা যায় আণুবীক্ষণিক জীব প্রিয়নের কারণে গরু মহিষের ম্যাড কাউ রোগ সৃষ্টি হয়। এবং এই রোগের সংক্রমণে 6 মাস থেকে 1 বছরের মধ্যে রোগ লক্ষণ প্রকাশ পায়। যখন আক্রমণ করে তখন 6 থেকে 1 বছরের মধ্যে কি রোগটা প্রকাশ পাবে। এবং 1996 খ্রিস্টাব্দে ম্যাড কাউ রোগের প্রকোপ দেখা দেয়, এবং এর ফলে দেখা গিয়েছিল যে ডেইরি এবং ক্যাটেল ফার্মের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছিল এবং চরম প্রভাব পড়েছিল তখন অর্থনীতিতে। ব্রিটেনে 2000 খ্রিস্টাব্দে মহামারী আকারে ছড়িয়ে পড়েছিল এই রোগটা। এর ফলে ব্রিটিশ গো মাংস রপ্তানি বন্ধ করে দিয়েছিল। হাজার হাজার গরু হত্যা করে তখন কি করেছিল, মাটিতে পুঁতে রাখত। গো মাংস ভক্ষণে মানুষ তখন চরম আতঙ্কে পড়ে গিয়েছিল। এবং এই ম্যাডকাউ এই যে রোগগুলি হয়েছিল, এবং এই পর্যন্ত এই রোগের কারণ এটা, এবং এই রোগটা যে হয়েছিল ম্যাডকাউ গরু মহিষের, এই লক্ষণটা কি? এই রোগে আক্রান্ত হলে গরু মহিষের মস্তিষ্কের অগ্রগতির অবনতি ঘটে,
আগেই বলেছি সেই রোগটা হচ্ছে বলা হয় পাগলা রোগ। এই রোগের আক্রমণে প্রাথমিক পর্যায়ে গো মহিষের আচরণে অস্বাভাবিকতা দেখা দিয়েছিল, যেমন আক্রমণ প্রবণ হয়ে গেছিল, কলহপ্রিয়, এবং পরে আক্রান্ত পশু নির্বোধ এবং শান্ত এবং দুর্বল হয়ে গেছিল। আমরা এখন পিরিয়ড সম্বন্ধে মোটামুটি জানলাম। এখন শুরু করব আমরা আরেকটা টপিক, সেটা হচ্ছে পিরিয়ডস। তো পিরিয়ডসের মধ্যে প্রথমে আমরা জানি পিরিয়ডসটা কি। পিরিয়ডস হচ্ছে এক ধরনের সর্বাপেক্ষা ক্ষুদ্র রোগ সৃষ্টিকারী একটা জীবন্ত সত্তা, যা কেবল আরএনএ দ্বারা গঠিত, এবং এটার আণবিক ওজন হচ্ছে ৭৫,০০০ থেকে ১,২০,০০০ ডাল্টন যুক্ত এক সূত্রক গোলাকার আরএনএ দ্বারা এই পিরিয়ডসটা গঠিত। এটি কেবলমাত্র উদ্ভিদে রোগ সৃষ্টি করতে সক্ষম হয়, এবং কিছু কিছু অর্থনৈতিক গুরুত্ব সম্পন্ন উদ্ভিদে এই রোগ সৃষ্টির মাধ্যমে অর্থনৈতিকভাবে ক্ষতি সাধিত হয়, এবং কিছু কিছু রোগ সৃষ্টিকারী সত্তা যা শুধুমাত্র সংক্রামক নগ্ন নিউক্লিক অ্যাসিড আরএনএ উৎপন্ন করে তাদেরকে বলা হয় ভিরিয়ডস। এটা সাধারণত বিভিন্ন বৈজ্ঞানিকগণ বিভিন্নভাবে মতবাদ করেছেন। এই সংজ্ঞাটা দিয়েছেন বিজ্ঞানী ডিনার 1972 খ্রিস্টাব্দে। আরেকজন বিজ্ঞানী এসি লোরিয়া উনি বলেছেন, বিশেষ বিশেষ উদ্ভিদে রোগ সৃষ্টিকারী সংক্রামক সত্তা যারা প্রোটিন আবরণবিহীন আরএনএ দ্বারা গঠিত এবং যাদের সংশ্লেষ অ্যাক্টিনোমাইসিস দ্বারা বাধাপ্রাপ্ত হয় তাদেরকে বলা হয় ভিরিয়ডস। তাহলে দেখা যাচ্ছে যে এইটা এক একজন বৈজ্ঞানিক এক একভাবে এটা সংজ্ঞায়িত করেছেন। আবার যদি অন্যভাবে বলা যায় তাহলে এইভাবে বলা হয়, সর্বাপেক্ষা ক্ষুদ্র রোগ সৃষ্টিকারী জীবন্ত সত্তা যা ভাইরাস অপেক্ষা ক্ষুদ্র, প্রোটিন আবরণবিহীন এবং কেবলমাত্র এক সূত্রক গোলাকার আরএনএ দ্বারা গঠিত, তাদেরকে বলা হয় ভিরিয়ডস। তাইলে তোমাদের কাছে যেটা ভালো লাগে সে একটা সংজ্ঞা সুন্দর করে করে নেবে। এখন ভিরিয়ডসের আবিষ্কার, এটা সাধারণত এটা বিভিন্ন দেশের 1920 খ্রিস্টাব্দে নিউ ইয়র্ক এবং নিউ জার্সিতে কৃষক আলুর এক ধরনের অজানা রোগের বর্ণনা করেন, এবং সেটা সাধারণত এই আলুগুলো সাধারণত মাকি আকৃতির, যে মাকু আকৃতির আকার ধারণ করে, এবং এই জন্য এই রোগের নামকরণ করা হয় পটেটো স্পিন্ডল টিউবার ডিজিজ। এবং এই রোগের জন্য দায়ী জীবাণুকে ভাইরাস মনে করা হতো তখন। 71 সালে আবার এই জীবাণুকে ভাইরাসের পরিবর্তে এক ধরনের অভিনব প্যাথোজেন হিসাবে আখ্যায়িত করে, যার আয়তন ছিল ভাইরাসের প্রায় 80/1 তখন বিজ্ঞানী ডিনার এই জীবাণুর ভিরিয়ডসের নামকরণ করেন। আচ্ছা, আমরা জানি যে ভিরিয়ডস হচ্ছে এক সূত্র আরএনএ দ্বারা গঠিত এবং ভাইরাসের মতো প্রোটিন আবরণ অনুপস্থিত। এটি কেবলমাত্র উদ্ভিদ রোগ সৃষ্টি করতে পারে, এটা আমরা জানি। আচ্ছা, এখন মোটামুটিভাবে আমরা জানলাম ভিরিয়ডটা কাকে বলা হয় এবং ভিরিয়ডসের আবিষ্কার। এখন আবার হচ্ছে যে ভিরিয়ডসের বৈশিষ্ট্য কিছু বলবো। অনেক বৈশিষ্ট্য আছে, এর মধ্যে 4-5টা বৈশিষ্ট্য তোমরা শিখে নেবে। আমরা জানি যে সংজ্ঞার মধ্যে পড়েছি, ভিরিয়ডস শুধুমাত্র নিউক্লিক অ্যাসিড দিয়ে তৈরি একটা অতি সূক্ষ্ম অকোষীয় অণুজীব। 2 হচ্ছে ভিরিয়ডসের আয়তন ভাইরাসের 80/1 প্রায়। 3 এর দেহ শুধুমাত্র এক সূত্রক গোলাকার আরএনএ দ্বারা গঠিত এবং ভিরিয়ডস প্রোটিন আবরণবিহীন। এছাড়া আমরা পড়েছি হচ্ছে এটার আণবিক ওজন ৭৫,০০০ থেকে ১,২০,০০০ বা ৩০ পর্যন্ত ডাল্টন হতে পারে। আরও অনেক অনেক বৈশিষ্ট্য আছে, তোমরা এখান থেকে পড়ে নিও। তো আমরা প্রিয়নের মতো ভিরিয়ডসের গঠন আমরা পড়ব। ভিরিয়ডসের গঠনের মধ্যে 2টাই আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে ভৌত গঠন আর একটা হচ্ছে রাসায়নিক গঠন। তো এর মধ্যে আমরা ভৌত গঠনটা পড়ি। ভিরিয়ডসটা হচ্ছে অকোষীয় অতি অসূক্ষ্ম অণুজীব। ভিরিয়ডসের ভাইরাস হতে আয়তন অনেক ক্ষুদ্র বা 80/1, এগুলো হচ্ছে ভৌত গঠন। ভিরিয়ডসের আণবিক ওজন হচ্ছে ৭৫,০০০ থেকে ১,৩০,০০০ ডাল্টন, এগুলো হচ্ছে ভৌত গঠন। এখন রাসায়নিক গঠন সম্বন্ধে একটু আলোচনা করি। ভিরিয়ডস হচ্ছে নিম্ন আণবিক ওজনের নিউক্লিক অ্যাসিড এবং এখানে কোনো প্রোটিন আবরণ নেই। প্রোটিন আবরণ না থাকার কারণে এটা হচ্ছে কখনো কখনো এমন না, এটা হলে যে আরএনএ যে থাকে সেটা নগ্ন,
এখানে আমরা আগেই বলছি আরএনএ হচ্ছে একসূত্রক, তবে কখনো কখনো এটা দ্বিসূত্রক হতে পারে, এবং যেখানে যে আরএনএটা থাকবে সেটা হচ্ছে গোলাকার। এই হচ্ছে ভিডিওসের ভৌত এবং রাসায়নিক গঠন। এরপর আমরা একটু দেখি ভিডিওসের সংখ্যা বৃদ্ধি বা অনুলিপন। আচ্ছা, অনুলিপন সাধারণত এটা দুইটা কারণ বলে মনে করেন বিভিন্ন বৈজ্ঞানিকগণ। এর মধ্যে হচ্ছে একটা হচ্ছে আরএনএ, সংক্ষেপে বলি সময় শেষ, আরএনএ নির্দেশিত প্রতিলিপন, আর একটা হচ্ছে ডিএনএ নির্দেশিত প্রতিলিপন। আরএনএ প্রতিলিপনটা হচ্ছে উদ্ভিদ কোষে যে আমরা ইচেরিচিয়ে কোলে ইকোলাই এবং ডিএনএ পলিমারেজ এনজাইম আছে, উক্ত ডিএনএ পলিমারেজ এনজাইম আরএনএ দ্বারা নির্দেশিত হয় এবং আরএনএ অণুর সংশ্লেষণ করে। আচ্ছা, তারপর আরেকটা বলেছে আমরা ডিএনএ নির্দেশিত প্রতিলিপন, এবং এটা হচ্ছে ভিরয়েডসের জিনোমের অনুলিপন ডিএনএ দ্বারা নির্দেশিত হয়। মনে করা হয় ভিরয়েডসের আরএনএ ইনফেক্টেড কোষে নতুন ডিএনএ সৃষ্টি করতে পারে এবং সেই ডিএনএ ছাঁচ হিসাবে ব্যবহৃত হতে পারে। এবং সুতরাং আমরা জানলাম ডিএনএ এবং আরএনএ নির্দেশিত ডিএনএ পলিমারেজ এনজাইম দ্বারাই ভিরয়েডস এর আরএনএ সংশ্লেষিত হয়। এই হচ্ছে আমাদের গঠন। তারপর আরেকটা পড়লাম হচ্ছে অনুলিপন বা সংখ্যা বৃদ্ধি। এখানে বইয়ের মধ্যে চিত্র আছে, চিত্রটা তোমরা একটা কাল্পনিক চিত্র দেওয়া আছে সেই অনুলিপনে, সেই চিত্রটা তোমরা দেখে নিও এবং পড়ে নিও। এরপরে আমরা শেষ করছি হচ্ছে ভিরয়েডসের অর্থনৈতিক গুরুত্ব দিয়ে। তো অর্থনৈতিক গুরুত্ব যেমন আমরা প্রিয়নে পড়েছিলাম, সেই এখানেও অর্থনৈতিক গুরুত্বটা হচ্ছে উদ্ভিদ দেহে বাধ্যতামূলক পরজীবী হিসাবে এই কী করে এই ভিরয়েডসটা বাস করে এবং নানা রকম মারাত্মক রোগ সৃষ্টি করে এবং অর্থনৈতিক গুরুত্ব সম্পন্ন উদ্ভিদের ক্ষতি সাধন করে। এই যে ভিরয়েডস দ্বারা সৃষ্ট রোগ আজ বিশ্বব্যাপী বিস্তৃত হয়েছে, এবং এই যে সৃষ্ট রোগের মধ্যে কতগুলি রোগ আছে, রোগের মধ্যে আমরা কয়েকটা রোগের নাম বলি, যে রোগের নাম এবং ভিরয়েডসের নামগুলিও বলি। এর মধ্যে প্রথম বলছে যে উদ্ভিদের রোগ সৃষ্টি করে সেগুলো হচ্ছে গোল আলুর মাকু আকৃতির ভিত্তিতে, একটু আগে আমরা যেটা পড়লাম সেটা সাধারণত কী দ্বারা হয়, পটেটো স্পিন্ডেল টিউবার ভিরয়েড। এবং আরেকটা আছে নারিকেল গাছের ক্যাডাং রোগ, কোকোনাট ক্যাডাং ভিরয়েড, এবং লেবু গাছের এক্সোকর্টিস রোগ, এবং এটা সাধারণত কি সাইট্রাস এক্সোকর্টিস ভিরয়েড। এছাড়া হচ্ছে টমেটো গাছের বিভিন্ন রোগের সৃষ্টি করে, মানে টমেটো গাছের বা কি আর একটা রোগ সৃষ্টি করে, যেমন পাঞ্চি টপ রোগ ইত্যাদি ইত্যাদি আরও অনেক রোগ সৃষ্টি করে। তবে আমরা দু একটা রোগে যে প্রথমে আমরা করি লক্ষণ কী এবং এটার বিস্তার কীভাবে হয় এবং এটা নিয়ন্ত্রণ কীভাবে করা যায় একটু জানি। এবং আলু যে মাকু আকৃতির যে বিকৃত রোগ সম্বন্ধে আমরা বললাম, সেই রোগটা হচ্ছে যে এইটার লক্ষণটা হচ্ছে যে আক্রান্ত আলুর গাছের কন্দ ক্ষুদ্র এবং মাকুন আকারে হয়ে থাকে। এটা আমরা অর্থনৈতিক গুরুত্বের মধ্যে বললাম। এবং আকারে হয় যখন এই যে ক্ষুদ্র ক্ষুদ্র মাকুন্নে হয় এবং তখন পাতাগুলি কি হলুদাভ হয়ে যায়, তখন বোঝা যাবে যে এই রোগটা দ্বারা আক্রান্ত হয়েছে, ভিরয়েড দ্বারা আক্রান্ত হয়েছে। এবং বিস্তারটা হচ্ছে এই আক্রান্ত গাছের যে আক্রান্ত কল আর কি নির্যাসের সংস্পর্শ দ্বারা, সেটা সাধারণত কৃষিকাজে যেটা যন্ত্রপাতিগুলি ব্যবহার করা হয় সেই যন্ত্র ব্যবহার করে সেবার যদি সুস্থ গাছে করা হয় তখন এটা সঞ্চালিত হয়। এবং নিয়ন্ত্রণটা হচ্ছে যে আলু বীজ হিসাবে ব্যবহার না করে সুস্থ সবল আলু বীজ হিসাবে ব্যবহার করা যায়, এবং আক্রান্ত আলু যখন হবে সংগ্রহের সময় সেই রোগ আক্রান্ত থাকলে সেগুলো পুড়িয়ে ফেলতে হবে। এছাড়া আরেকটা রোগ বলি হচ্ছে লেবুর এক্সোকর্টিস রোগ, এবং লেবুর এক্সোকর্টিস রোগটাও সাধারণত উদ্ভিদ কর্তৃক, এটা সাধারণত ভিরয়েডস দ্বারা উদ্ভিদের একটা অন্যতম রোগ। এটার বিস্তারও সাধারণত হয়ে থাকে আক্রান্ত কলার নির্যাসের ফসল পরিচর্যা এবং ব্যবহৃত যন্ত্রপাতির মাধ্যমে এটা ছড়িয়ে থাকে, এবং এটা রেণুর মাধ্যমে উদ্ভিদের যে রেণু এটার মাধ্যমে বিস্তার লাভ করে থাকে, এবং এইগুলো হচ্ছে এইভাবে ছড়ায় বা বিস্তার লাভ করে। এবং নিয়ন্ত্রণটা হচ্ছে ভিরয়েডসের আক্রান্ত গাছের কোনো অংশ বংশবিস্তারে ব্যবহার না করতে মানে না করা, আবার আক্রান্ত গাছ দ্রুত ক্ষেত হতে তুলে ফেলা ইত্যাদি। যখন পরিচর্যা করা হয় তখন ভিরয়েডস আক্রান্ত ফসল যন্ত্রপাতি জীবাণুমুক্ত করে আবার পুনরায় সেটা ব্যবহার করা। এ হচ্ছে অর্থনৈতিক গুরুত্ব। তাহলে আমরা আজকে ভিরয়েড সম্বন্ধে জানলাম, প্রিয়ন সম্বন্ধে জানলাম। আশা করি তোমরা সবাই ক্লাসগুলি ফলো করবে এবং বাসায় পড়াশোনা করবে। আজকে তোমাদের
শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের লেকচার আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।